নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের এপিসোডে আমি প্রথমেই আপনাদের নিয়ে চলে যাব পশ্চিমবঙ্গের বিধানসভায়, কারণ গতকাল পশ্চিমবঙ্গের বিধানসভায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুটো তিনটে এমন বক্তব্য রেখেছেন যে বক্তব্যটি নিয়ে আজকে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে যে আদৌ পশ্চিমবঙ্গ বিধানসভায় কি ধরনের বক্তব্য রাখা যায়, সংবিধান কি বলছে, পশ্চিমবঙ্গের বিধানসভায় পলিটিক্যালি কোনো বক্তব্য রাখা যায় কিনা, এবং পশ্চিমবঙ্গের বিধানসভায় যারা বিধানসভার ব্যক্তিত্ব নন তাদের বিরুদ্ধেও কিছু বলা যায় কিনা, এ বিষয় নিয়ে আলোচনা তো করবই। দেখাবো কুণাল ঘোষ পশ্চিমবঙ্গের বিধানসভায় সাসপেন্ড হলেন এবং কুণাল ঘোষকে চ্যাংদোলা করে কিভাবে বাইরে নিয়ে যাওয়া হলো, কুণাল ঘোষ কি বললেন এই সমস্ত বিষয় নিয়ে। পাশাপাশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় গতকাল নারী সুরক্ষার ব্যাপারে পশ্চিমবঙ্গের পুলিশকে কার্যত ফ্রি হ্যান্ড দিয়েছেন এবং বলেছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে কোনো রকম নির্দেশের অপেক্ষা আপনারা করবেন না। যদি নারীদের সঙ্গে কোনো রকমের ঘটনা ঘটে তাহলে অতি অবশ্যই যে কোনো রকমের সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের পুলিশ যেন সরাসরি নিয়ে নেয়। আর তারপরেই দেখা গেল পশ্চিমবঙ্গের নারীদের সঙ্গে রাত্রির 12টার সময় কি ধরনের ঘটনা, কি ধরনের আতঙ্কের পরিবেশ চাকদা থেকে ভেসে উঠলো, সেটাও আমি আপনাদেরকে আজকের এই এপিসোডে দেখাবো। এবং সাথে সাথে আপনাদেরকে দিল্লির খবর তো আমরা দিচ্ছি, কিন্তু দিল্লি ছাড়াও এই যে ককরোচ জনতা পার্টির আন্দোলন, ছাত্র আন্দোলন, এর আঁচ মুম্বাইতে ছড়িয়ে গিয়েছে, এমনকি পাটনাতেও গতকাল ছড়িয়ে গিয়েছে। দিল্লির থেকেও ভয়ঙ্কর অবস্থা গতকাল হয়েছে পাটনাতে। বিহারের পাটনা সদ্য ডবল ইঞ্জিন শাসিত রাজ্য, আর সেখানে ককরোচ আন্দোলনের দাপাদাপিতে কার্যত বিজেপি বিধায়ককে পালিয়ে বাঁচতে হলো। এমনকি সেখানে প্রত্যেকটা যারা বিজেপির কর্মী তাদের উপরে ককরোচ জনতা পার্টির আগ্রাসন বর্ষে পড়লো। নিয়ে যাব মুম্বাই, নিয়ে যাব পাটনা, সমস্ত কিছু বিষয় নিয়ে থাকবে আজকের এই প্রতিবেদন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই স্ক্রিনে থাকা কিউআর কোডটি অতি অবশ্যই স্ক্যান করে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো চলুন প্রথমেই আপনাদেরকে নিয়ে চলে যাই পশ্চিমবঙ্গের বিধানসভাতে। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার মধ্যে এমন একটি বক্তব্য রাখলেন যে বক্তব্যটির পরে সম্ভবত রাজনৈতিক মহলে একটা প্রশ্ন উঠে গেল যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী যে তৃণমূল কংগ্রেস রয়েছে সেই তৃণমূল কংগ্রেসকে কেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ছাড় দিচ্ছেন, কেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এখনো পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী একটাও শব্দ খরচ করছেন না। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে বক্তব্যটি রাখলেন সেই বক্তব্যের পরে একাধিক প্রশ্ন উঠছে যে বিধানসভায় কোন রকম রাজনৈতিক বক্তব্য এইভাবে রাখা যায় কিনা। শোনাবো আপনাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন গতকাল, দেখুন। ভাইপোপন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। কালকে তো শহীদ দিবস হয়নি, কেউ বলছেন ভাইপো প্যারাশুটে নেমেছে, আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। চৌকা মেল ফেলে ডায়মন্ড হারবার গেছো, জোকা পেরিয়েছ, যাও না ডায়মন্ড হারবার, পান্নালাল হালদার নিয়ে যান চ্যাম্পিয়ন এমপিকে, যান নিয়ে আয় শুভেন্দু অধিকারী, আয় অমিত শাহ। কি বলেছিলেন? ডিজে বাজাবেন 4 তারিখে অমিত শাহ যেন রাজ্যে থাকে। ডিজে বাজিয়ে দিয়েছে বাংলার লোকেরা। এই সরকার ভদ্র আছে বলে না, এখনো এরকম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওই হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়তে নাড়তে। আপনাকে আমি বলে গেলাম ছোড়াকে, প্রতিষ্ঠিত চোর, ওকে আমি বলে গেলাম ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন ডায়মন্ড হারবারে লড়ুন। 40% মুসলিম ভোট আছে, তারপরেও আপনাকে যত ভোটে জিতেছেন তত ভোটে যদি হারাতে না পারি মিলিয়ে নেবেন আপনি। হ্যাঁ, এই ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য গতকাল বিধানসভায় দাঁড়িয়ে। এই বক্তব্যের মধ্যে একজন রাজনৈতিক নেতা হিসাবে এই বক্তব্য কোনো রকম ভুল নেই। রাজনৈতিক নেতা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দাঁড়িয়ে যে কোনোই রাজনৈতিক দলের নেতা এই বক্তব্য যে কোনো জায়গায় মঞ্চ বেঁধে অবশ্যই নিতে পারেন,
তার রাজনৈতিক যে কেরিয়ার রয়েছে সেই কেরিয়ারের স্বার্থে। কিন্তু এটা তো রাজনৈতিক বক্তব্যের মঞ্চ নয়, এটা তো রাজ্যের বিধানসভা। আর এই বিধানসভায় সংবিধান বলছে যে এমন ধরনের প্রস্তাব হবে, এমন ধরনের আলোচনা হবে যে আলোচনায় শুধুমাত্র গঠনমূলক আলোচনা থাকবে। রাজ্যের কি উন্নয়ন হতে পারে, রাজ্যের কি বিল পেশ হবে, রাজ্যের মানুষের জন্য কি ধরনের চিন্তাধারা আগামী দিনে এই বর্তমান সরকার আনছে, সেই ধরনের আলোচনা হবে। কিন্তু সেই আলোচনার মধ্যেই ঢুকে গেল একটি রাজনৈতিক আলোচনা, যে রাজনৈতিক আলোচনাতে নাম নেওয়া হলো এক ভাইপোর, যে ভাইপোর এই বিধানসভার সঙ্গে কোন রকম দূর দূরান্ত পর্যন্ত যোগ নেই। ভারতবর্ষের সংবিধান বলছে ভারতবর্ষের বিধানসভায় এমন কোন ব্যক্তির নাম নিয়ে কোন রকমের মন্তব্য করা যাবে না যারা বিধানসভার সদস্য নন। কিন্তু তারপরেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি এই রাজ্যের সর্বাধিক কর্তা, প্রশাসনিক প্রধান, তিনি এই আইনটাকে বুড়ো আঙুল দেখাচ্ছেন কিভাবে, সেটা তো অবশ্যই প্রশ্নের মধ্যে পড়ে যায়। কিন্তু এই প্রশ্ন করাও আজকালকার দিনে যথেষ্ট পরিমাণে কষ্ট হয়ে দাঁড়িয়েছে, কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ যে কোনো মুহূর্তেই আমাদের মতো ছোট্ট নগণ্য কিরামা করার মতো ব্যক্তিদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো মুহূর্তেই জেলে পুরে দিতে পারেন। কিন্তু তারপরেও সংবিধানকে সামনে রেখে এই ধরনের প্রশ্ন তো করতেই হবে। আর সংবিধান কি বলছে, ভারতবর্ষের আইন কি বলছে, আমি ছোট্ট করে আপনাদের সামনে স্ক্রিনশট দিয়ে একবার একটু পড়ে শোনাতে চাই। সেখানে পরিষ্কার অর্থে বলছে, বহিরাগত কাউকে নিয়ে বিধায়কদের আলোচনা করার নিয়ম কি? বিধানসভার সদস্যরা জনস্বার্থে বা নির্দিষ্ট প্রসঙ্গের ভিত্তিতে বাইরের কোনো ব্যক্তি বা বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করতে পারেন, কিন্তু সংসদীয় রীতি ও বিধানসভার নিয়মাবলী অনুযায়ী এক্ষেত্রে একটা কড়া বিধিনিষেধ রয়েছে। কি বিধিনিষেধ রয়েছে? মানহানিকর মন্তব্য থেকে বিরত থাকা। এমন কোন বহিরাগত ব্যক্তির বিরুদ্ধে মানহানিকর, অবমাননাকর ও গুরুতর অভিযোগমূলক মন্তব্য করা যায় না যিনি হাউসে উপস্থিত নেই, অর্থাৎ বিধানসভায় যিনি উপস্থিত নেই। এর মূল কারণ কি? সেই বহিরাগত ব্যক্তি বিধানসভায় দাঁড়িয়ে নিজের আত্মপক্ষ সমর্থন করার সুযোগ যেহেতু পায় না, সেই জন্য। এক্ষেত্রে যদি এই আলোচনা করতে হয় তাহলে কি নিয়ম রয়েছে? স্পিকারের পূর্ব অনুমতি নিতে হয়। কি বলছে? যদি কোনো বিধায়ক বাইরের কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনতে চান, তবে নিয়ম অনুযায়ী তাকে স্পিকারকে আগে থেকেই সেই ব্যাপারটি জানিয়ে অনুমতি নিতে হয়। এর ফলে সরকার ওই বিষয়ে তথ্য সংগ্রহ করে সঠিক জবাব দেওয়ার সুযোগ পায়। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি দারুণ পাওয়ারফুল ব্যক্তি। তিনি চাইলেই আমাদের মতো মানুষকে তো যে কোনো মুহূর্তে উড়িয়ে দিতে পারেন, কারণ রাজ্যের শক্তি থেকে রাষ্ট্র শক্তি, কেন্দ্রীয় শক্তি সমস্ত কিছুই ওনার সঙ্গে রয়েছেন। কিন্তু তবুও আমরা সত্যের সঙ্গে থেকে প্রতিবেদন তো করবই। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো রকম ওকালতি আমরা এখানে করতে চাইছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, ভাইপো হোক, যে নামেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা বিজেপির নেতারা তাকে ডেকেই থাকুক, রাজ্যের যেখানে খুশি মঞ্চ বেঁধে যা খুশি তারা বলতে পারে, এ বিষয়ে কোনো রকম প্রতিবাদের ভাষা আমরা কিন্তু প্রয়োগ করব না। কিন্তু রাজ্যের বিধানসভা যখন জায়গাটা হয়ে যায়, সেই বিধানসভায় পশ্চিমবঙ্গের প্রায় 12 কোটি 11 কোটি জনসংখ্যার মানুষ এমনটাই আশা করে যে কি ধরনের গঠনমূলক আলোচনা এবং সরকার আগামী দিনে কি ধরনের নীতি আমাদের জন্য প্রয়োগ করবেন, আমাদের ভালোর জন্য কি ধরনের বিল আনবেন, তেমনটাই আমরা রাজ্যের বিধানসভা থেকে আশা করি। কিন্তু এক্ষেত্রে একেবারে এই যে বিধানসভার রুলস গুলো রয়েছে, সমস্ত কিছু না মেনেই একজন রাজ্যের প্রশাসনিক প্রধান এইভাবে বক্তব্য রাখছেন, আর সেটাকে আমাদের রাজ্যের মাননীয় বিধানসভার স্পিকার যে অ্যালাও করছেন এবং মিনিটসে লেখাও হচ্ছে, সেটা নিয়েও অত্যন্ত রাজনৈতিক প্রশ্ন উঠে যাচ্ছে আজকে। যদিও বিধানসভার স্পিকার মহোদয় এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যের প্রতি নমনীয়তা দেখালেও রাজ্যের আরেক বিধায়ক, যার নাম কুণাল ঘোষ, বেলেঘাটার বিধায়ক, তার বিরুদ্ধে কিন্তু এক ফোঁটাও তিনি নমনীয়তা দেখাননি। রাজ্যের অন্যতম এক বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে যখন বাদানুবাদ বেঁধে যায় ঋতব্রতপন্থী বিধায়কদের, তখন রাজ্যের বিধানসভার মাননীয় স্পিকার কুণাল ঘোষকে চ্যাংদোলা করে মার্শাল ডেকে এনে বিধানসভা থেকে বের করে দিলেন। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী যারা বিধায়ক রয়েছেন তাদের বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নিলেন না। দেখুন। আপনি যদি না বসেন তাহলে আমি বার করে দিব। কিন্তু আপনাকে কি বলছি, আপনি যদি শুনেও নাই যায় কুণাল বাবু, আপনি যদি না বাড়ান, আমি আবার বলছি আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। ও বার করে দিন, তো ওকে বার করে দিন একদম ইমিডিয়েটলি বার করে দিন, ওকে বার করে দিন। কোনো কথা শুনবে?
শান্ত হয়ে বসুন। পশ্চিমবঙ্গের মাননীয় সম্মানীয় স্পিকার মহোদয় বিধানসভার, তার হাতে পাওয়ার রয়েছে যে হাউসে কে থাকবেন এবং কে থাকবেন না। যদি নিয়ম বহির্ভূত কেউ কাজ করে থাকেন তাকে সাসপেন্ডও করতে পারেন মাননীয় স্পিকার মহোদয়। আর সেই কাজটাই গতকাল তিনি কুণাল ঘোষের সঙ্গে করে নিয়েছেন। এ কথা যদি ধরেই নেওয়া যায় যে কুণাল ঘোষ হাউসের কোন রকম নিয়ম তিনি ভেঙেছিলেন, তাহলে এটাও ধরে নিতে হয় যে উল্টো দিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর যারা বিধায়ক ছিলেন তারাও কিন্তু নিয়মের পালন করেননি। বাদানুবাদ দুপক্ষের মধ্যেই হয়েছে। তাহলে শাস্তি যখন হলো কুণাল ঘোষ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী বিধায়কের শাস্তি হলো, উল্টো দিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী যিনি বিধায়ক রয়েছেন তিনি কিন্তু শাস্তির আওতা থেকে বেঁচেও গেলেন এবং বিধানসভায় পুরনো সময় ধরে বক্তব্য রাখার সুযোগও তিনি পেয়ে গেলেন। আর এই যে ঘটনাটি গতকাল পরিস্ফুটিত হলো, এই ঘটনার পরেই প্রশ্ন উঠে যাচ্ছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিধানসভা থেকে দাঁড়িয়েই বলছেন যে ভাইপো তৃণমূলের কোন রকম নাম নিশান রাখবো না। উল্টো দিকে রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মাননীয় স্পিকার রাজ্যের এক বিধায়ককে যিনি মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী অর্থাৎ বলতে গেলে ওই ভাইপো পন্থী তাদেরকেই চ্যাংদোলা করে বিধানসভা থেকে বের করে সাসপেন্ড করে দিচ্ছেন। কিন্তু উল্টো দিকে তৃণমূল কংগ্রেসেরই আরো অন্য বিধায়ক যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ, যারা এই রাজ্যের বিরোধী দলের তকমা নিয়ে রেখেছেন, তাদের বিরুদ্ধে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এত দুর্নীতিগ্রস্ত নেতা তাদের মধ্যে ঢুকে থাকলেও একটা কথাও তিনি বলছেন না এবং উল্টো দিকে মাননীয় স্পিকার সাহেবও তাদেরকে চ্যাংদোলা করে বের করে দেওয়ার কোন রকম আইনও দেখাচ্ছেন না। আর এই সমস্ত ঘটনার পরেই রাজনৈতিক মহলে একটা ব্যাপক আকারে প্রশ্ন উঠছে, বিশেষ করে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে যে ফিরহাদ হাকিম থেকে শুরু করে অরূপ বিশ্বাস থেকে শুরু করে একাধিক যে সমস্ত ঋতব্রত ঘনিষ্ঠ নেতা রয়েছেন যাদের এগেনস্টে এত রকমের দুর্নীতির অভিযোগ, এত ধরনের দুর্নীতির কথা বলে একসময় মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা থাকাকালীন রাজনীতি করেছিলেন, সেই ব্যক্তিদেরকে এতটা ছাড় আর উল্টো দিকে এই ভাইপো ঘনিষ্ঠ তৃণমূলকে তুলে দেওয়ার জন্য কেনই মাননীয় মুখ্যমন্ত্রী এতটা তৎপর হয়ে পড়ছেন? হতেই পারেন রাজনৈতিক ব্যক্তি, তিনি একটি অন্য পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত রয়েছেন, রাজ্যে তৃণমূল কংগ্রেস বা তার বিরোধীতে যারা রয়েছেন তাদেরকে তিনি রাজনৈতিকগতভাবে উৎখাত করারও ডাক দিতে পারেন। কিন্তু সেই জায়গাটা কি একেবারেই রাজ্যের বিধানসভা, যেখানে সাধারণ মানুষের কথা হয়, সেখানে পলিটিক্যাল দলের কথা হচ্ছে। এই বিষয় নিয়েও রাজ্যে ব্যাপক হারে প্রশ্ন উঠছে। যদিও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা বিষয়ে খুব সুন্দর বক্তব্য দিয়েছেন গতকাল, যে বক্তব্যটি হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশকে তিনি পূর্ণ সমর্থন দিয়েছেন যে রাজ্যের কোনো মহিলার সঙ্গে কোনো ধরনের অভব্য আচরণ ঘটলেই কোনো রকম ওপরের নির্দেশের জন্য পুলিশকে বসে থাকতে হবে না, সরাসরি পুলিশ যেটা ভালো চাইবে সেই অ্যাকশনই নিতে পারবেন। আর তার জন্য নাকি মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশদের পাশে রয়েছেন। আমি শোনাবো বিধানসভায় কি বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী, দেখুন। কোন মহিলা কন্যার উপরে কিছু ঘটলে কারোর নির্দেশের জন্য অপেক্ষা করবেন না, যাই করতে চান করে দেবেন। আপনাকে ঢাল হিসেবে প্রোটেক্ট করবে রাজ্যের মুখ্যমন্ত্রী। আর নিরাপত্তা কিভাবে দিতে হয়, ঘটনা ঘটতে পারে, ঘটনা ঘটলে তাকে কিভাবে মোকাবিলা করতে হয়, বারুইপুরের একরত্তি ছোট্ট মেয়ে প্রমাণ করে দিয়েছে এই সরকার। যত স্তরে পুলিশের সঙ্গে আমার মিটিং হয়, সব জায়গায় আমার একটা কথা থাকে, আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে যখন একেবারে বিধানসভার মধ্যে থেকে এই বক্তব্যটা সন্ধ্যেবেলায় গতকাল আমি শুনলাম, আমার শোনার পরে সত্যি করেই আনন্দে বুক ভরে গিয়েছিল এবং রাজ্যের প্রত্যেকটা নারীর সঙ্গে যার কোনো রকমের দুর্ব্যবহারের ঘটনা এই রাজ্যে থেকে আসবে না বা সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাতে হবে না, এমনটা নিয়েই আশায় বুক বেঁধেছিলাম। কিন্তু তাল কাটলো আজকে সকালবেলায় যখন একটি ভিডিও আমাদের চোখের সামনে এলো, সেই ভিডিওতে দেখা গেল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য বিধানসভার মধ্যে দাঁড়িয়ে করার পরেও রাজ্যের বেশ কিছু দুষ্কৃতীদের আজকে এত ধরনের পাওয়ার যে রাত্রির 12টার সময় রাজ্যের এক মহিলার বাড়িতে ঢুকে সেই মহিলার বাড়ি ভাঙচুর করা চলছে। আমি দেখাবো আপনাদেরকে সেই ভিডিও কিছুটা ঝলক, দেখুন। কিছু করো না, এটা বাঁচতে দিচ্ছি না কেন?
রাজ্যে গুন্ডা দমন বিল ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রিসভায় পাশ হয়ে যাওয়ার পরে, বিধানসভায় পাশ হয়ে যাওয়ার পরে লাগু পর্যন্ত হয়ে গিয়েছে এবং এই গুন্ডা দমন বিলে রাজ্যের যে সমস্ত গুন্ডামি বন্ধ হয়ে যাবে এমনটাও কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন পশ্চিমবঙ্গের বর্তমান সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তিনি স্বয়ং বিধানসভায় গতকাল দাঁড়িয়ে এই ধরনের বক্তব্য রাখার পরেও যে গুন্ডাদের মনে এক ফোঁটাও ভয় আসেনি সেটার জলজ্যান্ত উদাহরণ কিন্তু আজ সকালে পাওয়া গেল, যখন এই ভিডিওটি আমি আপনাদের সামনে দেখালাম। এই ঘটনাটি চাকদা বিধানসভার, আর এই চাকদা বিধানসভায় এক মেকআপ আর্টিস্টের বাড়িতে ঠিক গতকাল রাত্রিবেলায় এই ধরনেরই বর্বরচিত ঘটনা ঘটায় পশ্চিমবঙ্গের বেশ কিছু দুষ্কৃতী। এই ঘটনায় যে ভিডিও প্রকাশ হয়েছে সেই ভিডিওতে এই ভদ্র মহিলাকে বলতেও শোনা গিয়েছে যে স্থানীয়রা বিজেপি আশ্রিত সকলেই রয়েছেন, স্থানীয় কোনো বিজেপির নেতার মদতে এই ঘটনা তার বাড়ির মধ্যে ঘটেছে, সেখানে তার বাচ্চাকে কাঁদতে পর্যন্ত দেখা গিয়েছে। আর রাজ্যের এক নারী যখন রাত্রির 12:30টার সময় কাকুতি মিনতি করছে ফেসবুক লাইভে এসে, যখন এই ধরনের ঘটনা গোটা পশ্চিমবঙ্গ সমেত গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী যে বক্তব্যটি বিধানসভায় রেখেছিলেন সেই বক্তব্যটি নিয়ে আদৌ এই পশ্চিমবঙ্গের যারা গুন্ডা মনস্ক রয়েছে কতটা সিরিয়াস সেই বিষয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। যদিও এই ভদ্র মহিলার যে ফেসবুক লাইভ, সেই ফেসবুক লাইভের কমেন্ট সেকশনে অনেক কমেন্টস রয়েছে, যেখানে আমরা লক্ষ্য করতে পারলাম যে একসময় এনারাও নাকি এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছিলেন বা এনার স্বামী তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে যুক্ত ছিলেন বলে এই ঘটনাই নাকি তাদের বাড়িতে আছড়ে পড়েছে। কিন্তু যদি এমনটা হয়েও থাকে, কোন রকম তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত নেতা এনার স্বামী হয়েও থাকে, তার পরিবার যে এই ধরনের শাস্তি পাবে এটা তো কাম্য নয়। আজকে রাজ্যে পরিবর্তনের সরকার হওয়ার পরে, যখন আইন শাসনের সরকার এই পরিবর্তনে প্রতিষ্ঠা হয়েছে, বারবার ডবল ইঞ্জিনের আইনের কথা বলা হচ্ছে, তারপরে এই দৃশ্য কিভাবে জাস্টিফাই করা যায়? আর উল্টো দিকে যদি তার স্বামী এত বড়ই দুষ্কৃতী হয়ে থাকে, তাহলে প্রশাসনের আইন মোতাবেক তাকে শাস্তি দেওয়া হোক, তাকে বিচার ব্যবস্থায় এনে ওই জাহাঙ্গীরের সঙ্গে যে ধরনের ব্যবহার করা হয়েছিল সেই ধরনেরই ব্যবহার করা হোক। কিন্তু তার জন্য তার ছোট্ট পরিবারের যে 4 বছরের শিশু সন্তান রাত্রির 12:30টায় তাকে কাঁদতে হচ্ছে। আর পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যকে তুলে ধরার পরেও কি ধরনের ব্যবস্থা নিয়েছে সেই ব্যবস্থার কোনো উদাহরণ এখনো আমাদের সামনে আসেনি। নিশ্চয়ই আমি আপনাদেরকে কালকের প্রতিবেদনে জানাবো যে এই ঘটনায় পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে। আসুন এই বিধানসভা থেকে এরপরে আপনাদেরকে নিয়ে চলে যাই দিল্লিতে, কারণ দিল্লিতে যে অস্বস্তিকর পরিবেশ সেটা তো এখনো পর্যন্ত গোটা ভারতবর্ষের কাছে ভাইরাল হয়ে গিয়েছে। গত 20 তারিখ ভারতবর্ষের সংসদ অভিযান করেছিল ককরোচ জনতা পার্টি এবং ভারতবর্ষের যারা যুব সমাজের ছাত্রছাত্রী রয়েছে তারা সংসদ ভবন অভিযান থেকে শুরু করে একাধিক অভিযানের মাধ্যমে নিজেদের প্রতিবাদ জানিয়েছে। সংসদ ভবনের সামনে তারা ধর্ণা পর্যন্ত দিয়েছে এবং ধর্মেন্দ্র প্রধান ভারতবর্ষের শিক্ষামন্ত্রীর যে রেজিগনেশন সেটাও তারা দাবি করেছে। কি ধরনের ভয়াবহ পরিস্থিতি গোটা দিল্লি জুড়ে গত 2-3 দিন ধরে চলছে সেটা তো আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন। দিল্লি পুলিশ এবং কার্যত ভারতবর্ষের যারা যুব সমাজ রয়েছে তাদের মধ্যে এক খণ্ড যুদ্ধের পরিস্থিতিও লক্ষ্য করা গিয়েছে। আর এর মাঝখানেই ভারতবর্ষের যারা মিডিয়া রয়েছে সেই মিডিয়ারও কিন্তু সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ভারতবর্ষের মিডিয়া যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ নামে একসময় ভারতবর্ষে পরিচয় ছিল, সেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আজকে প্রায় 157 নম্বর স্থানে চলে যাওয়ার পরে ভারতবর্ষের যারা জেনজি রয়েছে, জেনারেশন যুবক রয়েছে, তারা কিন্তু এই যে মিডিয়া রয়েছে তাদেরকে এক ফোঁটাও পছন্দ করছে না। যখনই রাস্তাঘাটে এদের সঙ্গে দেখা চলছে, কি ধরনের ব্যবহার চলছে আজকে এই মিডিয়াদের সঙ্গে, সেটা এই প্রতিবেদনের কিছুটা অংশে আমি আপনাদেরকে দেখাতে চাই। দেখুন। देश का छोटा छोटा लड़का का साथ आप लोग ऐसा करेगा क्यों? तो वो लोग नहीं करेगा। दादा उन छोटे लड़कों ने जर्नलिस्ट के साथ जो किया, हमारा एक रिपोर्टर था उसको रॉब किया, असॉल्ट किया। आप क्यों किया उधर अंदर में? तो नहीं आपको करे, रिपोर्टिंग नहीं करे दादा। नहीं उनका वो लोग जानते हैं जो आप लोग गोदी मीडिया का आदमी है। तो रिपोर्टिंग नहीं करे। नहीं वो लोग जानते हैं आप लोग गोदी मीडिया का, आप गोदी मीडिया का आदमी है। असॉल्ट किया जाएगा, आप जस्टिफाई करें। वो लोग जो कर रहा है ठीक कर रहा है। এই মিডিয়ার এতগুলো অ্যাঙ্কারের সঙ্গে যে ধরনের ঘটনা ঘটছে এই ঘটনাকে আমি সমর্থন করি না। অবশ্যই পিসফুলি তাদেরকে গোলাপ দিয়ে অন্যভাবেও প্রতিবাদ জানানো যেতে পারত, কিন্তু এদের মালিকরা যে কাজটা ওই স্টুডিওতে বসে করে রেখেছে কিংবা একাধিক অ্যাঙ্কার যেভাবে ভারতবর্ষের মাটিতে এত ধরনের সমস্যা থাকার পরেও কোনো কথা না বলে শুধুমাত্র প্রোপাগান্ডা ছড়িয়ে গিয়েছে, সেই জন্য সম্ভবত আজকে এদের গ্রাউন্ড রিপোর্টিং এ যে সমস্ত রিপোর্টাররা আসছে তাদেরকে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যদিও এই ঘটনা নিন্দনীয়, এই ঘটনাকে আমরা
সমর্থন না করলেও এই ঘটনার জন্য যে আজকে এই চ্যানেলের মিডিয়া হাউসগুলোর যে বড় বড় মালিক রয়েছে বা ওই এসি রুমে বসে থাকা যে অ্যাঙ্কাররা ভারতবর্ষের মধ্যে বিষ ছড়িয়েছে তারা কিন্তু অন্যতম প্রধান দায়ী। তাই এই যে গ্রাউন্ড রিপোর্টিং এ আসা যারা আজকে আক্রমণের শিকার হচ্ছে তাদের ইমিডিয়েট উচিত তাদের অফিসে গিয়ে বড় বড় অ্যাঙ্কাররা যারা ওই স্টুডিও থেকে বসে গোটা ভারতবর্ষের মধ্যে বিষ ছড়ানোর কাজ করে তাদেরকে অন্তত বলা যে গ্রাউন্ড রিপোর্টিং করতে গিয়ে আজকে তাদের কতটা আক্রোশের সম্মুখীন হতে হচ্ছে। চলুন আমি এরপরে দিল্লি থেকে আপনাদেরকে নিয়ে চলে যাই গতকাল পাটনাতে, কারণ দিল্লির যে আন্দোলন সেই আন্দোলনের ছবি তো আপনাদের সকলেরই মোবাইলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে, কিন্তু পাটনার ছবি কালকে আরো ভয়ানক হয়ে গিয়েছিল। আপনারা জানেন যে গত বছরই পাটনাতে পরিবর্তন হয়েছে, যদিও সেখানে নীতিশ কুমারের সমর্থনে এনডিএ সরকার রয়েছে, কিন্তু পাটনাতে ভারতীয় জনতা পার্টি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সিট দখল করে বিধানসভায় ক্ষমতায় রয়েছে। আর সেই পাটনাতেই পরিবর্তনের এক বছরের মধ্যেই ওই দিল্লির ছাত্র আন্দোলনের আঁচ যেভাবে ছড়িয়ে পড়লো সেটা বড়ই ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়ালো। বিহারের রাজধানী পাটনার রাজপথে কার্যত স্টুডেন্ট সমাজ গতকাল বিকেলে সন্ধ্যে থেকে একেবারে নিজেদের আধিপত্য বিস্তার করলো। জায়গায় জায়গায় যেখানে ভারতীয় জনতা পার্টির নেতাদের যে পোস্টার লাগানো ছিল সেই পোস্টারগুলোকে তারা একেবারে ছিঁড়ে ফেললো, এবং শুধু তাই নয়, সেখানে ভারতীয় জনতা পার্টির বিধায়ককে পর্যন্ত তারা ঘিরে ধরে আক্রমণ চালানোরও চেষ্টা করেছিল। আমি দেখাবো সেই ভিডিও আপনাদেরকে, দেখুন। तस्वीर यहाँ पर मारपीट जो है वो शुरू हो चुकी है, देख सकते हैं ये तस्वीर यहाँ पर देखिए, देख सकते हैं यहाँ पर क्या हुआ? कौन है आप भैया? भैया कौन है भैया? आपको मार क्यों रहे थे? हेलो सर सर सर, बीजेपी के विधायक हैं ये, देखिए ये भाजपा के विधायक हैं, भाजपा के विधायक हैं, उनके गाड़ी को सब देखिए, गाड़ी है विनय बिहारी के गाड़ी पर हमला हो गया। এই পেপার লিকের মাধ্যমে ছাত্রদের মধ্যে আজকে যে এত আক্রোশ এত রাগ তার জলজান্ত উদাহরণ কিন্তু বিহারের দিকে তাকালে বা পাটনার দিকে তাকালে আমরা পাচ্ছি, যেখানে মাত্র এক বছর হয়েছে ভারতীয় জনতা পার্টির একটা শক্তপোক্ত সরকার গঠন হয়েছে এবং সেখানে সম্রাট চৌধুরী ভারতীয় জনতা পার্টিরই মুখ্যমন্ত্রী রয়েছে। নীতিশ কুমার কিন্তু সরতে বাধ্য হয়েছেন, তারপরেও সেখানে ভারতীয় জনতা পার্টির এক বিধায়ককে বিহারের রাজধানী পাটনার মধ্যে এইভাবে দৌড়ানো করাচ্ছে ছাত্র সমাজ বা স্টুডেন্ট জেনারেশন। আর সেই বিধায়ক ভাগ্যের জোরে প্রাণে বেঁচে যাওয়ার পরে বিধানসভায় গিয়ে কি ধরনের বক্তব্যও দিয়েছেন সেটাও আমি আপনাদেরকে শোনাবো, দেখুন। आज ले ही लेते प्राण हमारा। मेरी तकदीर अच्छी थी, मेरी तकदीर अच्छी थी, मेरे अंगरक्षकों की सूझबूझ की वजह से वो छोड़ दिए। अब मैं तो हाथ लगा नहीं, मेरी गाड़ी का सारा कांच तोड़ दिए। ये विधायक बन के और आज तो मैं बच गया। आप सभी साथी जो है विपक्ष के मैं हाथ जोड़ता हूं, कि इस तरह की बात कह करके लोगों को मत लाया जाए कि विधायक आ रहा है सदन में अब बस उसको पकड़ के मारने लगे, गाली देने लगे, सारा कांच तोड़ दीजिए। वो तो मैं आज बड़ी भाग से बच गया हूं और आपने मुझे सूचना पढ़ने का अवसर दिया, आपने सूचना पढ़ने का अवसर दिया, बोलने का अवसर दिया, इसके लिए मैं आपको धन्यवाद देता हूं। আমি আবার আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের চ্যানেল আমি কোন রকম ভায়োলেন্সকে সমর্থন করি না, এবং এই যে বিধায়ক সাহেবের সঙ্গে যে ঘটনাটি গতকাল ছাত্র সমাজ ঘটানোর চেষ্টা করেছিল সেটাকেও একেবারে সমর্থন করি না, কিন্তু যেভাবে আজকে ছাত্রদের আক্রোশ রাস্তায় রাস্তায় এইভাবে আছড়ে পড়ছে, অতি অবশ্যই ভারতবর্ষের সরকার, কেন্দ্রীয় সরকারের ইস্তিফা নিয়ে নেওয়া দরকার এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানের। কারণ আগামী দিনে এই ছাত্র আন্দোলন যদি আরো ব্যাপকভাবে গোটা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে পড়ে সেটা কখনোই ভারতবর্ষের জন্য একটা ভালো বিজ্ঞাপন হতে পারে না। আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে কোনোদিনও বাংলাদেশ, নেপাল কিংবা শ্রীলঙ্কার মতো অবস্থা ঘটেনি, আর এটা আমরা একটা দায়িত্বপূর্ণ নাগরিক হওয়ার দরুন কখনোই চাইবো না যে বাংলাদেশ, নেপাল কিংবা শ্রীলঙ্কার মতো একটা উৎপাত মাচানোর পরিস্থিতি ভারতবর্ষে কখনো ঘটুক। তাই অতি অবশ্যই সরকার নিজেদের অহংকার, ইগোকে সাইডে সরিয়ে রেখে এই স্টুডেন্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের যে একটা ছোট্ট এবং নৈতিক দাবি রয়েছে সেই দাবিটাকে অবশ্যই মেনে নেওয়া প্রয়োজন রয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর এই আন্দোলন আগামী দিনে যে আরো ভয়ঙ্কর
রূপ নিতে পারে সেইটাই ঘোষণা করছে ককরোচ জনতা পার্টির ফাউন্ডার অভিজিৎ দীপকে, যদি সরকার পক্ষ তাদের কথা না শোনে। দেখুন। और अगर सरकार हमारी बात नहीं मानती है तो हम बहुत जल्द एक बहुत बड़ा कॉल देंगे। और जो 20 जुलाई को भीड़ थी वो तो ट्रेलर था, वो ट्रेलर था। শুনলেন আপনারা অভিজিৎ দীপকের কথা। তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে না। যেভাবে দিল্লি পুলিশ একেবারে ব্রুটালি প্রচুর ছাত্রছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করেছে, কার্যত মহিলাদেরকে যেভাবে তাদের শরীরে হাত দেওয়া হয়েছে, পর্যন্ত হাত দেওয়া হয়েছে, এই সমস্ত ঘটনার পরেও কিন্তু ছাত্র সমাজ দমে যেতে চাইছে না। তারা কিন্তু আগামী দিনে আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে দিতে পারে এমনটাও আশঙ্কা করছে বহু গোয়েন্দা। তারপরেও ভারতবর্ষের সরকার কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম এই ককরোচ জনতা পার্টির যে দাবি রয়েছে সেই দাবি মানতে নারাজ, এমনটাই দেখা যাচ্ছে। ধর্মেন্দ্র প্রধানের ইস্তিফা নিয়ে নিলে হয়তো ভারতবর্ষের সরকার এই আশঙ্কা করছে যে আগামী দিনে কৃষকরা হয়তো কৃষিমন্ত্রীর ইস্তিফা দাবি করবে, আগামী দিনে পেট্রোলিয়াম মন্ত্রীর ইস্তিফার দাবি করা হবে, যেভাবে ইথানল মেশানো পেট্রোল দেওয়া হচ্ছে। এই একাধিক সংশয় কিন্তু ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের মধ্যেও চলছে। তাই জন্য ভারতবর্ষের সম্ভবত কেন্দ্রীয় সরকার কোনো উদাহরণ সেট করতে চাইছে না যে আমরা ভয় পেয়ে পিছিয়ে গেলাম, কিন্তু এই ইগোর লড়াইয়ে যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে এবং ভারতবর্ষের যে সব থেকে বড় কথা ছবি নষ্ট হচ্ছে গোটা বিশ্বের সামনে, এটাও বলাই বাহুল্য। আজকে গোটা ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু এই ভারতবর্ষের যে পরিস্থিতি সেটাকে কভার করছে। অস্ট্রেলিয়া থেকে সাংবাদিক আসছে, লন্ডন থেকে বিবিসি কভার করছে, আমেরিকায় এই সমস্ত বিষয়বস্তু আলোচনা চলছে, যেটা আজকে ভারতবর্ষের তুলনা নেপাল, বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কার সঙ্গে করে দিচ্ছে। তাই আমরা চাই না যে কখনোই আমাদের দেশের উদাহরণ ওই নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দেশের সঙ্গে হোক, কিন্তু ভারতবর্ষের সরকারকেও এটার জন্য সদিচ্ছা প্রকাশ করে সামনে আসতে হবে, এমনটাই আমরা মনে করি। শুধু দিল্লি নয়, পাটনা নয়, গোটা দেশ জুড়ে এই আন্দোলনের আঁচ কিন্তু ছড়িয়ে পড়েছে। কেরালা থেকে শুরু করে একেবারে ভারতবর্ষের ইকোনমির রাজধানী মুম্বাই, সমস্ত জায়গায় এই আন্দোলন ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে। বহু সেলিব্রিটি যারা এতদিন পর্যন্ত মুখ খুলতে ভয় পাচ্ছিলেন তারা কিন্তু ধীরে ধীরে মুখ খুলছেন। ভারতবর্ষের অন্যতম বৃহত্তম সেলিব্রিটি সালমান খান পর্যন্ত গতকাল এই বিষয় নিয়ে মুখ খুলেছেন। ভারতবর্ষের কথাবাচক, যাকে সবাই ভারতীয় জনতা পার্টি ঘনিষ্ঠ হিসাবে চিনে থাকেন, এই কিছুদিন আগেই আমাদের পশ্চিমবঙ্গের 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠেও তিনি উপস্থিত হয়েছিলেন। সেই ধীরেন্দ্র শাস্ত্রীও কিন্তু ভারতবর্ষের সরকারের বিরুদ্ধে কথা বলছে এই ছাত্র আন্দোলনকে সাথ দিয়ে। আমি শোনাবো আপনাদেরকে তার বক্তব্য। দেখুন। हमको खबर लगी नीट पेपर के बारे में, बहुत मेहनत की कुछ बच्चों, एक दो बच्चे बच्चियां हमको यहां मिलने आए, हमने उनका मनहीन देखा तो पूछा क्या हुआ, बोले पेपर तो दिया पर लीक हो गया। हमने कहा रो मत, कोई बात नहीं, पर एक बात हम कहना चाहेंगे, चुनाव लीक नहीं होते। काश नेताओं की वोटें लीक हो जाए। हम भारत सरकार से प्रार्थना करना चाहेंगे, जो बच्चे उधार उठा उठा करके फीस भरते पेपर की, उन्हें एक बार की फीस देना कठिन है। जिनका बाप किसानी करता, खेती करता, मजदूरी करता, पर वो अपने बच्चों में भविष्य का सपना देखता कि हमारी बेटी, हमारा बेटा डॉक्टर बनेगा, वो अपना पेट काट करके फीस भरते हैं, और फिर पेपर जब लीक हो जाता तो उनके जो दिल पर चुभती ना, केवल एक बच्चे पर प्रभाव नहीं पड़ता, पूरे परिवार पर प्रभाव पड़ता है, मां बाप पर प्रभाव पड़ता, उनकी इनकम पर प्रभाव पड़ता है। पेपर लीक हो गया तो नियम यह होना चाहिए, गलती विद्यार्थियों की नहीं, गलती सिस्टम की है, तो सिस्टम को यह दंड होना चाहिए कि अगली बार की फीस माफ होनी चाहिए। हाँ, गलती विद्यार्थी की नहीं है, सिस्टम की है, तो भुगते क्यों विद्यार्थी? सिस्टम भुगते, और जब सिस्टम भुगतेगा तो उन्हें पता भी तो लगेगा कि गलती हुई। यदि ये हो तो हमें लगता भारत बदलते देर न लगे। তাই ধীরে ধীরে যখন সকলেই এই ছাত্র আন্দোলনকেই সমর্থনের জন্য এগিয়ে আসছে, তখন আমার মনে হয় ভারতবর্ষের সরকারের অন্তত এদের বিষয়ে একটু মন্তব্য করা উচিত, অন্তত এদের বিষয়টিকে একেবারে নৈতিকতার সঙ্গে দেখা উচিত। সমস্ত কিছু বিষয়ের উপর নজর থাকবে আমাদের। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দেব, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।